classification. Now in this chapter, what we need to cover? Okay. আমাদের চারদিকে যতটা টাইপের বা যত ধরনের অর্গানিজম রয়েছে ওদেরকে আমরা ডিফারেন্ট ক্রাইটেরিয়াতে বেস করে আমরা ওদেরকে ক্লাসিফাই করতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবারে ডিফারেন্ট ক্রাইটেরিয়া বিভিন্ন টাইপের হতে পারে, বাট এর মধ্যে যেটা সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট, যেটা সবচেয়ে বেশি ইজি বা যেটা সবচেয়ে বেশি ক্যাচি, যেটাতে ম্যাক্সিমাম অর্গানিজমকে আমরা ক্লাসিফাই করতে পারবো, উই ক্যান ফলো দ্যাট পার্টিকুলার টাইপ অফ ক্লাসিফিকেশন। এইবার ক্লাসিফিকেশন সিস্টেমটা একজন বা দুইজন সায়েন্টিস্ট দে হ্যাভ পোস্টুলেটেড ফার্স্ট, মানে ওরা প্রথম স্টার্ট করেছে, রেদার দেন ওদেরকে ফলো করে অনেক সায়েন্টিস্ট এটাকে অনেক ডেভেলপ করেছে। আমরা যখন ক্লাসিফিকেশন সিস্টেমটাকে টোটাল যখন স্টাডি করব তখন দেখা যাবে এখানে কতগুলো ক্রাইটেরিয়ার উপর বেস করে এই ক্লাসিফিকেশন করা হয়েছে, and these criteria are only the convenient way, আমি যত সহজে একটাকে ক্লাসিফাই করতে পারি। ঠিক আছে, কোন কোন সায়েন্টিস্ট মরফোলজিক্যাল ক্যারেক্টার দেখে করেছেন। মরফোলজিক্যাল ক্যারেক্টার তোমরা সবাই জানো, দ্যাট ইজ দ্য এক্সটার্নাল ফিচার্স। কোন কোন সায়েন্টিস্ট ইন্টারনাল অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখে করেছেন। কোন কোন সায়েন্টিস্ট হ্যাবিটেট দেখে করেছেন। হ্যাবিটেট বলতে যেই সমস্ত জায়গায় ওই অর্গানিজম গুলোকে পাওয়া যায়, সেটা প্ল্যান্ট হোক বা অ্যানিমেল হোক। কোন কোন সায়েন্টিস্ট ওদের হ্যাবিট দেখে করেছেন। কোন কোন সায়েন্টিস্ট রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখে করেছেন, মানে রিপ্রোডাকশনের প্রসেস দেখে করেছেন। তার মানে কি, দে হ্যাভ অ্যাডপ্টেড অল দ্য পসিবল ক্রাইটেরিয়া টু ক্লাসিফাই দিস অর্গানিজম। যত ধরনের পসিবল ক্রাইটেরিয়া আছে যার উপর বেস করে ক্লাসিফিকেশন করা যায়, দে হ্যাভ অ্যাডপ্টেড অল। এইবার ব্যাপারটা হচ্ছে গিয়ে, তোমরা হয়তো বা ক্লাস 6-এ পড়েছিলে, the plant can be classified into 3 categories. কি কি? একটা হচ্ছে হার্ব, একটা হচ্ছে শার্পস, আর একটা হচ্ছে ট্রিজ। এবার তোমাদের 6-এর বইয়ে যেটা লেখা ছিল, হার্বস কোনগুলিকে বলবো? হার্বস হচ্ছে গিয়ে যেগুলো আমার থেকে হাইটে ছোট, মানে তোমাদের 6-এ থাকতে তোমাদের যে হাইট ছিল ওই হাইটের থেকে যেগুলো ছোট আছে ওইটাকে বলছি আমরা হার্বস। তোমার হাইটের কাছাকাছি যেগুলো আছে, মানে ওই 6-এ থাকতে তোমার যে হাইটটা, তোমার হাইটের কাছাকাছি যেগুলো আছে এগুলো হচ্ছে শ্রাবস, আর তোমার থেকে হাইটে যেগুলো বড় আছে এগুলো হচ্ছে ট্রিজ। তার মানে কি, এখানে তোমার হাইটটাকে কি করা হয়েছে, তোমার হাইটটাকে ধরা হয়েছে এজ এ ক্রাইটেরিয়া। ঠিক আছে, তোমার হাইটটাকে এখানে ধরা হয়েছে ক্রাইটেরিয়া। তাহলে এখানে ক্রাইটেরিয়া কি? দ্যাট ইজ দ্য হাইট। মানে আমি প্ল্যান্টের হাইট দেখে বলতে পারবো যে কোনটা শ্রাব, কোনটা হার্ব, আর কোনটা ট্রি। তার মানে কি, এরকম প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বিভিন্ন টাইপের ক্রাইটেরিয়া নেব, যাতে কিনা আমরা প্রত্যেকটা অর্গানিজমকে খুব কনভিনিয়েন্ট ওয়েতে কি করতে পারি, ক্লাসিফাই করতে পারি। এবং আমরা এই চ্যাপ্টারে দেখব যে নাও এন্ড দেন, মানে কিছুক্ষণ পরে পরে ক্লাসিফিকেশন সিস্টেমটা এটা বারবার চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? বিকজ ডিউ টু মোর এন্ড মোর কনভিনিয়েন্ট প্রসেস। যত বেশি কনভিনিয়েন্ট প্রসেস হবে তত বেশি চেঞ্জ হবে। কারণ ব্যাপারটা হচ্ছে কি, সিস্টেমটা খুব ক্যাচি হতে লাগবে, যাতে each and everyone can understand this. Even the layman can also understand the process of classification. যে লোকটা পড়াশোনা বেশি জানে না তাকেও যদি ইজিলি বোঝানো যায় যে এটা এরকম, এজন্য এই প্ল্যানটাকে আমরা এটা বলছি, এটার মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স আছে, এজন্য এই প্ল্যানটাকে আমরা এরকম বলছি, that would be the easiest thing to do. তো আমরা এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে both plants and animals, আমরা এখানে কতগুলো ক্যাটাগরি দেখবো বা কতগুলো প্রসেস দেখবো, আর প্রত্যেকটা প্রসেস দেখা যাবে কি প্রত্যেকটা প্রসেস হচ্ছে একটা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ডেন্ট। যেমন ধরো তোমার ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্টরা কি করে, স্প্যাক পরে, মানে চশমা পরে, অনেকে পড়ে না।
তাহলে আমি প্রথমে একটা গ্রুপ বানাতে পারি, যারা চশমা পরে তারা একটা সাইড, যারা চশমা পরে না একটা সাইড। আরেকটা আমি বানাতে পারি, দোজ হু হ্যাভ সিকিউরড মোর দেন 60% তার একটা গ্রুপ, দোজ হু হ্যাভ সিকিউরড মোর 80% বাট লেস 80%, মানে 60 থেকে 80 অব্দি যারা তার একটা গ্রুপ, আর অ্যাবাভ 80% হচ্ছে আরেকটা গ্রুপ। তার মানে কি এখানে ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার রেজাল্ট। আমি হাইট অনুযায়ী করতে পারি, অ্যাকর্ডিং টু হাইট ওদেরকে আমি গ্রুপ করতে পারি। তাহলে আমার কাছে এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া থাকবে যার উপর ডিপেন্ড করে আমি ওদেরকে গ্রুপ করতে পারবো। তো এইখানে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, দেখবে যে প্রত্যেকটা পয়েন্টের উপরে আমরা ক্লাসিফাই করেছি। যেমন নিউট্রিশন, সো নিউট্রিশন ইজ এ ক্রাইটেরিয়া। যারা নিজেদের ফুড নিজেরা তৈরি করতে পারছে অটোট্রফস, যারা পারছে না হেটারোট্রফস। ঠিক আছে, তাহলে খুব ইজি দেখো ব্যাপারটা। তার মানে কি একটা ছোট্ট পয়েন্ট নিয়েছি আমি, ক্রাইটেরিয়া নিয়েছি, যার উপর ডিপেন্ড করে আমরা এটা করতে পেরেছি। ঠিক আছে, তারপর ধরো সেল স্ট্রাকচার। এবার সেল স্ট্রাকচারে যদি সেল ওয়াল থাকে তাহলে একটা, সেল ওয়াল না থাকলে আরেকটা। সেল ওয়াল যদি না থাকে তাহলে কি হতে পারে? অ্যানিমাল, কারণ অ্যানিমাল সেলের মধ্যে সেল ওয়াল থাকে না। যদি সেল ওয়াল থাকে তখন আবার দুইটা, কেন? কারণ ফানজাইয়ের মধ্যে সেল ওয়াল থাকে, আবার প্ল্যান্টের সেলের মধ্যে সেল ওয়াল থাকে। এবার যাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, ইয়েস, ওরা হচ্ছে অটোট্রফস। যাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট নেই তারা হচ্ছে হেটারোট্রফস। যে সমস্ত গাছে ফুল ফুটে, ফ্লাওয়ারিং প্ল্যান্ট, যে সমস্ত গাছে ফোটে না, নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তাহলে ক্রিপ্টোগ্যামস, ফেনারোগ্যামস। তো এবার চিন্তা করে দেখো, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা ক্রাইটেরিয়াকে এখানে আমরা প্রেফার করছি, যাতে ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমরা ইজিলি এই ক্লাসিফিকেশনটা করতে পারি। বেসিক্সটা সবার ক্লিয়ার হয়েছে? প্লিজ লেট মি নো বাই raise your hand those who have understood. বাকিরা? ওকে, এবার প্রথম এই ক্লাসিফিকেশন সিস্টেমটা কে স্টার্ট করেছিল? হু হ্যাজ স্টার্টেড দিস পার্টিকুলার ক্লাসিফিকেশন সিস্টেম? Aristotle was the first to attempt a scientific basis of classification of living organisms. এরিস্টটল হচ্ছেন একজন সায়েন্টিস্ট যিনি প্রথম এই সায়েন্টিফিক বেসিসে ক্লাসিফিকেশন সিস্টেমটা স্টার্ট করেছিলেন। He used morphological characters to classify plants into trees, shrubs and herbs. মরফোলজিক্যাল ক্যারেক্টার মানে কোনটা? ওই যে বলেছিলাম তোমাদের, আমার থেকে ছোট, আমার সমান, আমার থেকে বড়, that is the height. So height is a morphological, that is an external features of the particular plant. So depending upon that particular morphological characters, Aristotle classified the plant into three groups known as herbs, shrubs and trees. Animals into two groups, those which had RBC and those that do not have. এবার ব্যাপারটা হচ্ছে কি, যাদের মধ্যে আরবিসি রয়েছে, ঠিক আছে, ওদেরকে বলছি আমরা ভার্টিব্রেটস, যাদের মধ্যে নেই ওদেরকে বলছি আমরা ইনভার্টিব্রেটস। যেমন ককরোচ, ওরা হচ্ছে ইনভার্টিব্রেটস, whereas বার্ডস আরবিসি আছে, তার মানে কি দে আর ভার্টিব্রেটস। তাহলে এবার চিন্তা করে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে উই হ্যাভ ফোকাসিং অন এ পার্টিকুলার ক্রাইটেরিয়া। পরবর্তী সময় যে সায়েন্টিস্ট আমাদের ক্লাসিফিকেশন সিস্টেমটাকে কিছুটা ডেভেলপ করেছিলেন, মরফোলজিক্যাল ক্যারেক্টার দিয়ে দেখা গেছে কি প্রত্যেকটা অর্গানিজমকে ক্লাসিফাই করাটা ততটা বেশি ইজি না, ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট। তারপরে এসছে আমাদের প্রথম যেটা, দ্যাট ইজ টু কিংডম ক্লাসিফিকেশন। দুইটা কিংডম থাকবে। টু কিংডম ক্লাসিফিকেশন ওয়াজ গিভেন বাই ক্যারোলাস লিনিয়াস। এইটার যেই সিস্টেমটা স্টার্ট করেছিলেন, এই ক্লাসিফিকেশন সিস্টেমটা, হি ওয়াজ ক্যারোলাস লিনিয়াস। দ্য টু কিংডমস ওয়ার নেমড। দুটো কিংডমকে কিরকম নাম দেওয়া হয়েছে? একটা হচ্ছে কিংডম প্ল্যান্টি, that is included those organisms which are autotrophs, having cell wall and do not move. তাহলে আমরা কোন অর্গানিজম গুলোকে কিংডম প্ল্যান্টিতে ইনক্লুড করব? ইনক্লুডেড দোজ অর্গানিজমস হুইচ আর অটোট্রফস, যারা নিজেদের ফুডটা নিজেরা সিনথেসাইজ করতে পারে, হ্যাভ সেল ওয়াল, ওদের সেলের মধ্যে সেল ওয়াল আছে, and do not move, they are stationary, মানে একটা জায়গাতে থাকে। and Roman 2, kingdom Animalia, included those organisms which are heterotrophs and holozoic in their nutrition and also able to move. দেখো কি বলেছে, যারা নিজেদের ফুড নিজেরা তৈরি করতে পারে না, that means they are dependent on plants and other organisms for their nutrition, number 1. Number 2, holozoic in their nutrition. holozoic কথাটা মানে কি?
the nutrition process in which 5 steps are necessary. কি বলেছি? এমন একটা নিউট্রিশন প্রসেস যেখানে 5টা স্টেপ ম্যান্ডেটরি। তোমরা জানো নিশ্চয়ই, ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, এসিমিলেশন এন্ড ইজেশন। আই রিপিট अगेन, ইনজেকশন হচ্ছে ইনটেক অফ ফুড, ডাইজেশন হচ্ছে ব্রেকডাউন অফ ফুড, অ্যাবজর্পশন হচ্ছে absorb the digested food to the different parts of the body, assimilation হচ্ছে utilization of food by the different cells and tissues, and lastly the metabolic waste will be removed from the body, that is known as the digestion. তো যে সমস্ত অর্গানিজমের মধ্যে এই নিউট্রিশনের 5টা স্টেপ কমপ্লিট হচ্ছে ওদেরকে বলছি আমরা they can perform their holozoic nutrition and they are also able to move. তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ইজিলি কি করতে পারে? মুভমেন্ট করতে পারে। However, this system did not distinguish between the prokaryotes and the eukaryotes. কিন্তু এই যে প্ল্যান্ট আর অ্যানিমাল, প্ল্যান্ট আর অ্যানিমালের মধ্যে কিন্তু আমরা প্রোক্যারিওটস বা ইউক্যারিওটস কোনটাই পাই না। কারণ প্ল্যান্টের মধ্যে এক্সেপ্ট সাম ইউনিসেলুলার এলগি বাকি সবটাই কিন্তু ইউক্যারিওটস। তোমরা নিশ্চয়ই বেসিক্সটা জানো যে প্রোক্যারিওট হচ্ছে ওই সমস্ত অর্গানিজম যাদের নিউক্লিয়াসটা ডিফাইন না, দেয়ার নিউক্লিয়াস ইজ নট ডিফাইন্ড ডিউ টু দ্য ল্যাক অফ নিউক্লিয়ার মেমব্রেন ইন দ্য নিউক্লিয়াস। যেহেতু সেলটার মধ্যে নিউক্লিয়ার মেমব্রেনটা নেই, তো অটোমেটিক্যালি কোন পার্টটা নিউক্লিয়াস আর কোন পার্টটা সাইটোপ্লাজম সেটাকে আলাদা করা যায় না, সেপারেট করা যায় না। দেখা যায় কি সাইটোপ্লাজমের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালসটা রয়েছে, কিন্তু বেসিক্যালি এটা যে নিউক্লিয়াস উই ক্যান নট কনফার্ম দ্যাট। So these are known as the prokaryotic cell, and whereas the nucleus is defined due to the presence of the nuclear envelope or the nuclear membrane can be called as eukaryotes. Unicellular, multicellular, photosynthetic, non photosynthetic, এইগুলিকে কিন্তু আমরা এই টু কিংডম ক্লাসিফিকেশনে কোথাও পাই না, কারণ এখানে শুধু আমরা পাই প্ল্যান্ট আর অ্যানিমালস, আর কিছু না। তাহলে এখানে দেখা গেল কি অনেকগুলো মাইক্রোবস বাদ পড়ে গেছে, কারণ প্রোক্যারিওটস আর বেসিক্যালি কি মাইক্রোবস এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে প্রোক্যারিওটস, কিছু কিছু আছে ইউক্যারিওট মাইক্রোবস, ম্যাক্সিমাম ইউনিসেলুলার, কিছু কিছু আছে মাল্টিসেলুলার, ম্যাক্সিমাম নন ফটোসিনথেটিক, কিছু কারণ ফটোসিনথেটিক নেই। ফটোসিনথেটিক যতগুলো গ্রিন অ্যালগি এটার মধ্যে একটা কি দুইটা আছে, ক্ল্যামাইডোমোনাস আছে, এগুলো ক্ল্যামাইডোমোনাস হচ্ছে ইউনিসেলুলার অ্যালগি, স্পাইরোগেরা হচ্ছে ইউনিসেলুলার, বাকি সবগুলো কিন্তু অ্যালগির পুরো মানে যতটা মানে পুরো ফ্যামিলিটাই কিন্তু কি মাল্টিসেলুলার। প্ল্যান্টের মধ্যে আমরা ইউনিসেলুলার পাবোই না, প্ল্যান্টের মধ্যে জাস্ট কয়েকটা এলগি আছে যেটা বললাম এখনো মেনশন করলাম, ক্ল্যামাইডোমোনাস, স্পাইরোগেরা, দে আর ইউনিসেলুলার, রেস্ট অফ দ্য আদার্স আর অনলি মাল্টিসেলুলার। তার মানে এই টু কিংডম ক্লাসিফিকেশন কিন্তু আমাদের প্রোক্যারিওট ইউক্যারিওটকে ক্লাসিফাই করতে পারেনি, মাল্টিসেলুলার ইউনিসেলুলারকে ক্লাসিফাই করতে পারেনি, ইভেন কোনটা ফটোসিনথেটিক কোনটা নন ফটোসিনথেটিক এটাকে কি করতে পারেনি, এটাকে ক্লাসিফাই করতে পারেনি। Also, a large number of organisms did not fall into their categories. এরকম অনেকগুলো অর্গানিজমস আছে যাদেরকে টু কিংডম ক্লাসিফিকেশনে কেউ অ্যাডজাস্ট করতে পারেনি বা অ্যাকোমোডেট করতে পারেনি। ইদার ক্যাটাগরিজ, ইদার মানে হচ্ছে নাইদার ইন প্ল্যান্টি নর ইন অ্যানিমেলিয়া। Later, the two kingdom classification was found inadequate with the advancement in understanding of criteria of classification. পরবর্তী সময় দেখা গেছে কি যে টু কিংডম ক্লাসিফিকেশন ইজ নট এনাফ with the advancement in understanding of the criteria of classification. কোন কোন ক্রাইটেরিয়াতে এটা করা হয়েছে, ক্রাইটেরিয়াগুলো স্পষ্ট ছিল না। আমরা প্রথমেই বলেছি আমরা যখন কোনো একটা পার্টিকুলার লিভিং অর্গানিজমকে আমরা যখন ক্যাটাগরাইজ করব বা ওদেরকে যখন আমরা ক্লাসিফাই করব, উই অলওয়েজ পুট সাম ক্রাইটেরিয়া বিহাইন্ড দ্যাম, এবং ক্রাইটেরিয়াকে তোমাদের মেনশন করেছি কি কি, একটা মরফোলজিক্যাল হতে পারে, হ্যাবিটেট হতে পারে, তারপরে হচ্ছে হ্যাবিটস হতে পারে, ইন্টারনাল স্ট্রাকচার হতে পারে বা সেলুলার স্ট্রাকচার হতে পারে, টাইপ অফ নিউট্রিশন হতে পারে, টাইপ অফ রিপ্রোডাকশন হতে পারে। এরকম হাজারো ক্রাইটেরিয়া আছে যার উপর বেস করে আমরা অর্গানিজমকে ক্লাসিফাই করতে পারি। বাট ইন কেস অফ টু কিংডম ক্লাসিফিকেশন দিস ক্রাইটেরিয়া ওয়াজ নট mentioned anywhere. A need also failed to include, besides gross morphology, other characteristics like cell structure, nature of wall,
mood of nutrition, habitats, mode of reproduction, evolutionary relationship, that is phylogenetic, এই পয়েন্টগুলোর উপরে কিন্তু আমাদের ফোকাস করতে লাগবে। কি কি? একটা হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টারকে আমি নেব, এক্সটার্নাল ফিচার্স গুলোকে আমি কাউন্ট করব, বাট অ্যাপার্ট ফ্রম দিস উই নিড টু গো থ্রু দ্য সেল স্ট্রাকচার। ওই পার্টিকুলার যে অর্গানিজমটা, সেটা প্ল্যান্ট হোক বা অ্যানিমাল বা হিউম্যান হোক, ওর সেল স্ট্রাকচারটা আমাদের কি করতে লাগবে? স্টাডি করতে লাগবে। নেচার অফ ওয়াল, যদি সেল ওয়াল থাকে তাহলে সেল ওয়ালটার মধ্যে কি কি আছে। এবার কেন নেচার অফ ওয়াল বলছি? জাস্ট রিমেম্বার ওয়ান থিং, প্ল্যান্টের যে সেল ওয়াল, দ্য সেল ওয়াল ম্যাটেরিয়াল ইজ নাথিং বাট দ্য সেলুলোজ, মানে প্ল্যান্টের মধ্যে যে সেল ওয়ালটা থাকে ওইটার কনস্টিটিউয়েন্ট ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে সেলুলোজ। হোয়ারএজ ফাঞ্জাইয়ের মধ্যে যে সেল ওয়ালটা থাকে এটার মধ্যে কিন্তু আছে কাইটিন। ফাঞ্জাই কি আছে? কাইটিন। প্ল্যান্টে কি আছে? সেলুলোজ। এবার চিন্তা করে দেখো, তাহলে তার মানে কি সেল ওয়াল থাকলেই যে তাকে আমি প্ল্যান্ট বলবো? নট নেসেসারি। ফাঞ্জাইকে কিন্তু আমি প্ল্যান্ট গ্রুপে নিতে পারবো না। কেন? বিকজ দে আর নন ফটোসিনথেটিক, দে ল্যাক অফ দ্য ক্লোরোফিল। মুড অফ নিউট্রিশন, বাট সেল ওয়াল থাকলেই হবে না, যদি ক্লোরোফিল থাকে ইয়েস অটোট্রফস, যদি ক্লোরোফিল না থাকে অবভিয়াসলি হেটারোট্রফস। মেথড অফ রিপ্রোডাকশন, সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল ভেজিটেটিভ, কোনটা করছে? ইভলিউশনারি রিলেশনশিপ, আগের স্পিসিস কি ছিল, অন্য কোনো স্পিসিস থেকে নতুন করে ইভলভ হয়েছে কিনা। তো এই সমস্ত যতগুলো আমি এখন মেনশন করলাম, অ্যাপার্ট ফ্রম দ্য মরফোলজি, বাকি একটা ক্রাইটেরিয়া কিন্তু এখানে অ্যাডপ্ট করা হয়নি। কোথায়? ইন দ্য টু কিংডম ক্লাসিফিকেশন। তার মানে কি, টু কিংডম ক্লাসিফিকেশন ওয়াজ নাথিং বাট এ সিস্টেম অফ ইনএডিকুয়েট ক্লাসিফিকেশন সিস্টেম। ইনএডিকুয়েট মানে কি? এটা আমাদের জন্য এনাফ না, কারণ এখানে অনেকগুলো অর্গানিজমকে আমরা অ্যাকোমোডেট করতে দেখিনি। ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? সবার ক্লিয়ার? এতটুকু অব্দি কারো কোনো কনফিউশন আছে কিনা বলো, এন্ড প্লিজ মেক ইট ফাস্ট। অর্পিতা, এনি কনফিউশন? লাস্ট পয়েন্ট একটু বলতে পারবেন? হ্যাঁ, লাস্ট পয়েন্ট একটু বলে দিচ্ছি। লাস্ট পয়েন্টটা যেটা বললাম, যে কেরালাস লিনিয়াস যখন টু কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন তখন উনি শুধু একটা ক্যারেক্টারিস্টিক্স এর উপরে উনি জোর দিয়েছেন, মানে ফোকাস করেছেন, আর সেটা হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টার। অ্যাপার্ট ফ্রম দিস, এটা ছাড়াও কিন্তু অন্যান্য ক্যারেক্টার আছে যেটাতে ফোকাস দেওয়াটা উচিত ছিল। এগুলি কি কি? যেমন ধরো সেল স্ট্রাকচার, নেচার অফ সেল ওয়াল, কি দিয়ে সেল ওয়ালটা তৈরি আছে, তারপর হচ্ছে মুড অফ নিউট্রিশন, তারপরে হ্যাবিটেটস, কোথায় পাওয়া যায়, ওদের অ্যাকারেন্স কোথায়, তারপরে মুড অফ রিপ্রোডাকশন, কি টাইপের রিপ্রোডাকশন, এটা কি ওরা কি ভেজিটেটিভ রিপ্রোডাকশন করছে নাকি অ্যাসেক্সুয়াল করছে নাকি সেক্সুয়াল করছে, ওদের মধ্যে ওদের আগের জেনাসের সঙ্গে বা আগের যে স্পিসিস গুলো আছে ওদের সঙ্গে ওদের কোনো রিলেশনশিপ আছে কিনা। যেমন আমরা ইন কেস অফ প্ল্যান্ট যদি চিন্তা করি, থেলোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, এই যে পাঁচটা আমি ক্যাটাগরি বললাম, পাঁচটা ক্যাটাগরি কিন্তু প্ল্যান্ট। কিন্তু প্ল্যান্ট বললেও দেখা যাবে কি, থেলোফাইটা থেকে ব্রায়োফাইটা অনেকটা ডেভেলপ, ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা আরেকটু ডেভেলপ, টেরিডোফাইটা থেকে জিমনোস্পার্ম আরো ডেভেলপ, সবচেয়ে যে ডেভেলপ সেটা হচ্ছে গিয়ে এনজিওস্পার্ম। তার মানে কি, এখানে প্রত্যেকটাই প্ল্যান্ট, যতগুলো গ্রুপের নাম এখানে আমি মেনশন করলাম প্রত্যেকটার মধ্যে সবগুলো কিন্তু প্ল্যান্টের পার্ট, মানে প্ল্যান্টের ক্যাটাগরি। কিন্তু ওদের মধ্যে বেসিক যে ক্রাইটেরিয়া এটা কিন্তু আছে, প্রেজেন্স অফ ক্লোরোফিল, সেল ওয়াল ইজ মেড আপ অফ সেলুলোজ and the cell can perform the photosynthesis. কি বলেছি? presence of chlorophyll in the cell, number 1. Number 2, the cell wall is made up of cellulose. Number 3, the cell can perform the photosynthesis. তার মানে এখানে যে তিনটা ক্রাইটেরিয়া তো থেলোফাইটা তো আছে, ব্রায়োফাইটার মধ্যে আছে, টেরিডোফাইটা তো আছে, জিমনোস্পার্মে আছে, ইভেন এনজিওস্পার্মে আছে। তার মানে কি দেখা যাবে কি, ওই থেলোফাইটা থেকে আস্তে আস্তে ডেভেলপ করে ইভলিউশন হয়ে ব্রায়োফাইটা হয়েছে। ক্লাস 9-এ পড়েছিলে তোমরা, ডাইভার্সিটি ইন লিভিং অর্গানিজম। ব্রায়োফাইটার মধ্যে কিছুটা ডেভেলপমেন্ট হয়েছে, ইভলিউশন হয়েছে, এটা হয়ে গেছে টেরিডোফাইটা, কিন্তু ব্রায়োফাইটাও কিন্তু আছে। টেরিডোফাইটাতে অনেকটা ডেভেলপমেন্ট হয়ে গেছে জিমনোস্পার্ম,
জিমনোস্পার্মে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে, মানে ইভলিউশন হয়েছে। ডেভেলপমেন্ট মানে ইভলিউশন, এটা হয়ে গেছে এনজিওস্পার্ম। সো দ্যাট ইজ এ সিরিয়াল ইজ মেইনটেইন, বাট এগুলো কিন্তু টু কিংডম ক্লাসিফিকেশনে এগুলিকে কি করা হয়নি, এগুলিকে ইনক্লুড করা হয়নি। and that is why hence this systems of classification have undergone several changes over time. কারণ আমরা দেখব যে এই সায়েন্সের মধ্যে কিছুদিন পরে পরে এটাকে আপডেট করা হয়। তোমাদের যেমন ফোনের মধ্যে কি আছে, তোমাদের ফোনের মধ্যে কতগুলো অ্যাপ আছে, অ্যাপগুলিকে মোরলেস মান্থলি একবার করে তোমাদের এটা আপডেট করতে হয়, নাহলে অ্যাপগুলো ঠিকভাবে কাজ করে না। কেন? আপডেটের কথাটা মানে কি? আপডেট কথাটা মানে হচ্ছে গিয়ে হয়তোবা অ্যাপের মধ্যে বেসিক যে জায়গা থেকে অ্যাপটাকে ডাউনলোড করতে লাগে ওইখানে কিছু চেঞ্জেস হয়েছে, কিছু ডেভেলপমেন্ট হয়েছে যেটা তোমার পুরান অ্যাপে নেই। তো এবার পুরান অ্যাপটা তখন কাজ করবে না কেন? কারণ নতুন অ্যাপটা অলরেডি রিভাইজড হয়ে গেছে, তো ওইটাকে এর জন্য বারে বারে আপডেট চায়। তো সেম, যেহেতু পুরোনোটা দিয়ে আমার এখানে হবে না, তার মানে কি টু কিংডম ক্লাসিফিকেশন ওয়াজ নট সাফিসিয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য ডিফারেন্ট ক্যারেক্টার্স অফ দ্য অর্গানিজম, হ্যান্স ইট ওয়াজ ইনএডিকুয়েট। এটা আমাদের পক্ষে এনাফ না টু নো অ্যাবাউট দ্য ডিফারেন্ট অর্গানিজম, হ্যান্স দ্যাট হ্যাজ বিন চেঞ্জড লেটার অন। এবং দেখবো যে টু কিংডম থেকে আরেকটা হয়েছে, এটা থেকে আরেকটা হয়েছে, এরকম ভাবে অনেকগুলো হয়েছে, মানে ডেভেলপমেন্ট হয়ে হয়ে। কিন্তু এর মধ্যে দেখা যাবে কি একটা কিংডম ক্লাসিফিকেশন আছে যেটাকে আমরা অ্যাকসেপ্ট করব ইউনিভার্সালি, সবাই যেটাকে আমরা অ্যাকসেপ্ট করব। অর্পিতা এন্ড আদার্স হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে এবার বুঝেছি। সবার? রশনি, Yes, মনোরিনা, sir. অনুষ্কা, অরিত্রা, অরিত্রা আর ইউ দেয়ার? কোনো কনফিউশন আছে বলো? অরিত্রা, আর ইউ লিসনিং মি? অরিত্রা শুনতে পাচ্ছ? অরিত্রা, ওকে, আমাদের নেক্সট পার্ট। তারপরে দেখো যেটা করা হয়েছে, তারপরে এই টু কিংডমকে আস্তে আস্তে করে এটাকে 5 কিংডমে নেওয়া হয়েছে। কেন? যাতে প্রত্যেকটা লিভিং অর্গানিজমকে এখানে কি করা যায়, জায়গা দেওয়া যায়, অ্যাকোমোডেট করা যায়। and that was done by R.H. Whittaker in the year 1969. so R.H. Whittaker proposed a 5 kingdom classification. উনি বলেছেন যে না, আমরা লিভিং অর্গানিজমকে 5টা আলাদা ক্যাটাগরিতে ক্লাসিফাই করতে পারবো। এই কিংডমগুলির উনি নাম দিয়েছেন মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি এন্ড অ্যানিমেলিয়া। মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি এন্ড অ্যানিমেলিয়া, এই নামগুলি উনি দিয়েছেন। The main criteria for classification used by him include, এবার এই দেখো এখানে কিন্তু মেনশন করা হয়েছে 5 কিংডম ক্লাসিফিকেশনে যে কোন কোন ক্রাইটেরিয়া এখানে ইউজ হয়েছে। বেসিক্যালি 5টা ক্রাইটেরিয়া এখানে ইউজ হয়েছে। কয়টা ক্রাইটেরিয়া? 5টা ক্রাইটেরিয়া, 5টা কিংডম, আর প্রত্যেকটা কিংডমের জন্য 5টা করে ক্রাইটেরিয়া উনি চুজ করেছেন। ফার্স্ট ওয়ান ইজ সেল স্ট্রাকচার। মনেরা সেল স্ট্রাকচার কিরকম, প্রোটিস্টার কিরকম, ফাঞ্জাইয়ের কিরকম, প্ল্যান্টির কিরকম, অ্যানিমেলিয়ার কিরকম। থ্যালাস অর্গানাইজেশন, এটা অনলি ফর প্ল্যান্টি। থ্যালাস যেটা, এটা অনলি ফর প্ল্যান্টি। কেন? দেখা গেছে কি আনডিফারেন্সিয়েটেড স্ট্রাকচার ইন কেস অফ প্ল্যান্টস, রুট, স্টেম, লিফ ইজ নট ট্রুলি ডিফারেন্সিয়েটেড। এটাকে বলছি আমরা থ্যালাস। কোন কোন প্ল্যান্টের ক্ষেত্রে থ্যালাস দেখা যায়, কোন কোন প্ল্যান্টের ক্ষেত্রে থ্যালাস দেখা যায় না। থ্যালাস কথার অর্থ হচ্ছে গিয়ে আনডিফারেন্সিয়েটেড স্ট্রাকচার। আনডিফারেন্সিয়েটেড মানে যেমন ধরো এলগি, এলগিকে আমি কোন গ্রুপে ফেলছি? কিংডম প্ল্যান্টি। কিন্তু এলগির মধ্যে না আছে রুট, না আছে স্টেম, না আছে লিফ। তাহলে কেন এটাকে আমি প্ল্যান্ট বললাম? কারণ প্ল্যান্ট বলতে গেলে আমাকে 3টা ক্রাইটেরিয়া মানতে হবে। প্রেজেন্স অফ ক্লোরোফিল, cell wall is made up of cellulose, and the third one is the cell can perform photosynthesis. এই 3টা ক্রাইটেরিয়া কিন্তু এলগি ফুলফিল করে, and that is why it is included under the kingdom Plantae.
Mode of nutrition. Mode of nutrition. Definitely যদি এটা অ্যানিমাল হয় হেটারোট্রফস হবে, যদি প্ল্যান্ট হয় অটোট্রফস হবে। রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন যদি প্ল্যান্ট হয় তাহলে তিনটেই হতে পারে, ভেজিটেটিভ হতে পারে, অ্যাসেক্সুয়াল হতে পারে, সেক্সুয়াল হতে পারে। ঠিক আছে, যেমন ধরো ইয়েটা বলছি, প্রথমটা বলছি ভেজিটেটিভ। ভেজিটেটিভ ইজ এ ওয়ান কাইন্ড অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অনলি, স্টেম কাটিং। আবার পলিনেশন করে এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে। ফাইলোজেনেটিক অর ইভলিউশনারি রিলেশনশিপ, যেটা আমি আরেকটু আগে তোমাদের বললাম, এই যে থেলোফাইটা থেকে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা, টেরিডোফাইটা থেকে জিমনোস্পার্ম, এন্ড জিমনোস্পার্ম থেকে এনজিওস্পার্ম। সো দ্যাট ইজ এ ইভলিউশনারি রিলেশনশিপ, মানে একটা ডেভেলপমেন্টাল ফেজ হ্যাজ বিন টেকেন প্লেস ইন দ্য প্ল্যান্ট ক্যাটাগরি। প্ল্যান্ট ক্যাটাগরির মধ্যে একটা ডেভেলপমেন্টাল ফেজ গেছে। তো দেখা গেছে কি এই পার্টিকুলার যেই কিংডম গুলো, 5টা কিংডমে যত ধরনের লিভিং অর্গানিজমস আছে ওদেরকে আমরা কি করতে পেরেছি, উই ক্যান অ্যাকোমোডেট দ্যাম ইজিলি, ওদেরকে আমরা ইজিলি অ্যাকোমোডেট করতে পেরেছি। পরবর্তী সময় আরেকজন সায়েন্টিস্ট একটা এটাকে ভাঙতে চেয়েছেন, কোনটাকে, এই পার্টিকুলার 5টাকে ভেঙে এটাকে 6টা করতে চেয়েছেন। কিরকম, এটাকে বলছি আমরা 6 কিংডম ক্লাসিফিকেশন। ইট ওয়াজ প্রপোজড বাই কার্লোস, হু has suggested a separate kingdom for archaebacteria that are included in kingdom Monera in Whittaker's 5 kingdom classification. Actually Monera যে গ্রুপটা আছে তোমাদের বলছি আমি, Monera গ্রুপটার মধ্যে বেসিক্যালি যত ব্যাকটেরিয়া আছে সব ব্যাকটেরিয়া হচ্ছে Monera গ্রুপের মধ্যে। ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়া, এই সবগুলোকে আমরা Monera গ্রুপের মধ্যে ইনক্লুড করেছিলাম। প্রোটিস্টা গ্রুপের মধ্যে যত এলগি আছে, এলগি না বেসিক্যালি যত প্রোটোজোয়া আছে সবগুলো হচ্ছে প্রোটিস্টার মধ্যে, যত ফাঙ্গাস আছে সবগুলোকে ফানজাইয়ের মধ্যে, যত প্ল্যান্ট আছে ওদেরকে প্ল্যান্টিকে, আর যত অ্যানিমেল আছে সবগুলোকে ইনক্লুডিং হিউম্যান বিইং অ্যানিমেলিয়াতে। তো এইবার কার্লোস নামে একজন সায়েন্টিস্ট উনি সাজেস্ট করেছেন যে মোনেরা যেহেতু ব্যাকটেরিয়ার একটা রাজ্য, ওই ব্যাকটেরিয়ার রাজ্যটাকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, এটা হচ্ছে প্রিমিটিভ টাইপ অফ ব্যাকটেরিয়া, আর একটা একটু ডেভেলপড ব্যাকটেরিয়া যেটাকে বলি আমরা ইউ ব্যাকটেরিয়া। তো ইউ ব্যাকটেরিয়াটাকে আমরা বলি কি, দ্যাট ইজ এ ট্রু সেন্স অফ ব্যাকটেরিয়া বা ট্রু ব্যাকটেরিয়া। কেন, রিজনটা একটু পরে জানতে পারবে। তার মানে the Monera can be classified into 2 groups, one is Archaebacteria and another is Eubacteria। তো উনি বলেছেন একটা কাজ করি, আর্কিব্যাকটেরিয়ার জন্য আলাদা একটা কিংডম দিয়ে দিই, কিন্তু এটাতে অনেক কনফিউশন হয়ে গেছে, কারণ ব্যাকটেরিয়ার মধ্যে সে আর্কিব্যাকটেরিয়া হোক বা ইউব্যাকটেরিয়া হোক, they possess most of the character common or they possess so many similar characters, ওরা অনেকগুলো সিমিলার ক্যারেক্টারস ক্যারি করে। তো পরবর্তী সময় দেখা গেছে কি 5 কিংডম ক্লাসিফিকেশনটাই হাইলি অ্যাকসেপ্টেড হয়েছে। এইবার আমরা এই পার্টিকুলার যে আমরা যে করলাম কোনটা, এই যে ক্লাসিফিকেশনটা করলাম 5 কিংডম ক্লাসিফিকেশন, মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টিয়ান, অ্যানিমেলিয়া, এটাকে আমরা 3টা ডোমেইন হিসেবে করতে পারি। 3টে ডোমেইনে দেখবে সবগুলো চলে আসবে। কিরকম, according to this system of classification all the organisms are grouped into 3 domains। 3টে ডোমেইন কি কি, ফার্স্ট ডোমেইন হচ্ছে আর্কিয়ে, ব্যাকটেরিয়া এন্ড ইউক্যারিয়া, এই 3টা হচ্ছে মিলে একটা ডোমেইন। আর্কি হ্যাজ কিংডম আর্কিব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হ্যাজ কিংডম ইউব্যাকটেরিয়া, আর ইউক্যারিয়া হচ্ছে প্রোটিস্টা, মাইকোটা, প্ল্যান্টিয়ান, অ্যানিমেলিয়া। দেখো এই জিনিসটাকে এইভাবে দেখিয়ে দেই, এই দেখো ডোমেইনস আমরা কয়টা নিয়েছি এখানে, 3টা। ভালো করে দেখ, লিভিং ওয়ার্ল্ডের মধ্যে 3টা ডোমেইন আছে। কি কি ডোমেইন আছে, একটা হচ্ছে আর্কিয়া, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ইউক্যারিয়া। আর্কিয়া যেটা, এটার কিংডমটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু দা 6 কিংডম ক্লাসিফিকেশন। এই ডোমেইনটা কিন্তু 6 কিংডমটাকে কি করছে, রিপ্রেজেন্ট করছে। তাহলে আর্কিয়ার আন্ডারে হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, শুধু ব্যাকটেরিয়ার আন্ডারে হচ্ছে ইউব্যাকটেরিয়া মানে ট্রু ব্যাকটেরিয়া, আর ইউক্যারিয়া যেটা, ইউক্যারিয়ার আন্ডারে হচ্ছে প্রোটিস্টা, মাইকোটা, মাইকোটা মানে হচ্ছে একটা প্ল্যান্টি, আর হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে প্রোটিস্টা, মাইকোটা, প্ল্যান্টি এন্ড অ্যানিমেলিয়া এগুলো হচ্ছে ইউক্যারিয়াটের মধ্যে, ইউক্যারিয়া, আর হচ্ছে ব্যাকটেরিয়া, আর হচ্ছে আর্কি। According to the 6 kingdom classification we can make 3 domains, আমরা 3টা ডোমেইন তৈরি করতে পারি। এই ডোমেইনের আন্ডারে আর্কির আন্ডারে আসবে কি, আর্কিব্যাকটেরিয়া মানে কি, ওই যে প্রিমিটিভ টাইপ অফ ব্যাকটেরিয়া যেটা বললাম। ব্যাকটেরিয়ার আন্ডারে আসবে ট্রু ব্যাকটেরিয়া, দ্যাট ইজ ইউব্যাকটেরিয়া, আর ইউক্যারিয়ার আন্ডারে আসবে এই 4টা কিংডমস, প্রোটিস্টা একটা, মাইকোটা একটা, প্ল্যান্টি একটা, অ্যানিমেলিয়া একটা। ঠিক আছে, আমরা এই পার্টিকুলার ক্লাসটার পরে দেখবো যে
এটাকে আমরা আরো কিভাবে ফার্দার করতে পারি, মানে মনেরা প্রোটিস্টা এরকম করে করে একটা একটা করে করব। যেমন এখানে কি আছে দেখো, এইখানে দেখা যাবে কি টু কিংডম ক্লাসিফিকেশনে কি কি প্রবলেম ছিল। আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে টু কিংডমকে কেন ফাইভ কিংডমে আমরা কনভার্ট করেছি, বা হুইটটেকার কেন ওটাকে ফাইভ কিংডমে কনফার্ম করেছিলেন, বা টু কিংডমটা কিভাবে ফাইভ কিংডমে অটোমেটিকলি ডাইভার্ট হয়েছে। আমরা প্রথম দেখেছিলাম কি ক্যারোলাস লিনিয়েজ, যেটা উনি টু কিংডম ক্লাসিফিকেশনটাকে উনি স্টার্ট করেছিলেন বা প্রপোজ করেছিলেন, যেটা ইনএডিকুইট ছিল। পরবর্তী সময়টাকে ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে কনভার্ট করা হয়েছে, আরো দুটো অ্যাড করা হয়েছে এখানে, ঠিক আছে, তিনটা অ্যাড করা হয়েছে, তিনটা অ্যাড করে টোটাল এটাকে পাঁচটাকে বানানো হয়েছে। পরবর্তী সময় কার্লোস এটাকে ছয়টা বানিয়েছেন। কিন্তু টু কিংডমে এমন কি কি ধরনের ড্রব্যাক ছিল বা ডিসঅ্যাডভান্টেজ ছিল বা ডিমেরিট ছিল, যেটাকে পরবর্তী সময় ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে অ্যাড করা হয়েছে বা রিফাইন এটাকে করা হয়েছে। কি ধরনের রিফাইন করা হয়েছে, যেখানে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। That would will learn in this particular next section. So up to this, any confusion anyone, please let me know. Oritra, can you hear me? Oritra, Roshni, Monalina, Yes, Anushka, sir. কোনো কনফিউশন আছে কিনা বলো। Yes, sir. ওকে, নেই অর্পিতা, অর্পিতা, না, স্যার। না, স্যার। তোকে আমি মেসেজ পাঠিয়েছি দেখ, তুই আমাকে কোনো জবাব দিসনি। অরিত্রা, স্যার কথা বলে একটু কেটে কেটে আসছে, কিছু করছে আর কি। ঠিক আছে, তুই আমাকে মেসেজে তাহলে আনসার করে দিস, আমি তোকে একটা মেসেজ পাঠিয়েছি দেখ। So everyone join the class within 2 minutes.